সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। তো আজকে আমরা আলোচনা করব এই যে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এই প্রশ্নটার টোটাল 9টা পদ্ধতিতে সমাধান করা যায়, যার 4টা পদ্ধতি আমরা গত ক্লাসে এসএসসি লেভেল স্টুডেন্টের জন্য দিয়েছিলাম। আর বাকি যে 5টা পদ্ধতি, সেই 5টা পদ্ধতি এসএসসি লেভেল স্টুডেন্টদের জন্য নয়, সেটা অনার্স লেভেল স্টুডেন্টদের জন্য, ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। সেজন্য আমরা সেগুলোকে সেখান থেকে সেপারেট করে আজকের ক্লাসটা রেডি করতেছি। তো আজকে আমরা প্রথম যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব, সেই পদ্ধতিটা হচ্ছে অসমতা পদ্ধতি। আমি একটু লিখি, পদ্ধতিটার নাম হচ্ছে, এটাকে আমরা বলবো AMGM পদ্ধতি, AMGM অসমতা পদ্ধতি, অথবা AMGM পদ্ধতি, অথবা অসমতা পদ্ধতি বলা যায়। অসমতা পদ্ধতি অর্থাৎ এখানে অসমতার মাধ্যমে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। ওকে, তো এই AM মানে কি এবং GM মানে কি, এটা কিন্তু আমরা জানতে পারবো ইন্টারমিডিয়েটে পড়লে এবং অনার্স ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বইটা পড়লে। তো অসমতার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে AM মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন, মানে হচ্ছে বীজগাণিতিক গড়, এবং GM মানে হচ্ছে জিওমেট্রিক মিন, মানে হচ্ছে জ্যামিতিক গড়। ওকে, তো আমরা স্টার্ট করতেছি। এই যে এখানে x এবং 1/x, নিঃসন্দেহে x একটা সংখ্যা প্লাস 1/x আরেকটা সংখ্যা, সেই দুইটা সংখ্যাকে যোগ করলে 2 দিছে আমাদেরকে প্রশ্নে। তো আমরা ধরে নিচ্ছি এই পদ্ধতিতে সলভ করার জন্য, ধরে নিচ্ছি যে দুটি সংখ্যা হচ্ছে x ও 1/x, দুটি সংখ্যা হচ্ছে x ও 1/x। তো এই সংখ্যা দুটার অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন বের করব। তো অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি যে সংখ্যা দুটির, সুন্দর করে গুছাইয়া করে দিচ্ছি, সংখ্যা দুটির বীজগাণিতিক গড়, সংখ্যা দুটির বীজগাণিতিক গড়, যাকে আমরা বলি যে অ্যারিথমেটিক মিন, AM। সংখ্যা দুটির বীজগাণিতিক গড়, বীজগাণিতিক গড় মানে হচ্ছে সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, যতগুলো সংখ্যা যোগ করব তত দিয়ে ভাগ। মানে মেইনলি আমরা আমাদের একাডেমিক সিজনে গড় নির্ণয় যেভাবে শিখছি, 10টা সংখ্যা যোগ করলে 10 দিয়ে ভাগ, 5টা সংখ্যা যোগ করলে 5 দিয়ে ভাগ, যতটা সংখ্যা যোগ করছি তত দিয়ে ভাগ, সেটাকে গড় বলে। ঠিক একইভাবে এখানে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা, তো এই 2টা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা বলবো যে গড়। তাহলে এই 2টা সংখ্যাকে আমি যোগ করলাম x প্লাস 1/x এবং তাকে 2 দিয়ে ভাগ করলাম, তো এটাকেই বলা হয় অ্যারিথমেটিক মিন। তো সংখ্যা দুটির বীজগাণিতিক গড় বের করলাম, এবার সংখ্যা দুটির জ্যামিতিক গড় বের করে নিই। জ্যামিতিক গড়, সংখ্যা দুটির জ্যামিতিক গড়কে বলা হয় জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন, তো জিওমেট্রিক মিন মানে কি? জিওমেট্রিক মিন মানে হচ্ছে সংখ্যা যতগুলো গুণ করব তার মাথার উপরে 1/, তত পাওয়ার দিব। তো এখানে সংখ্যা কয়টা? 2টা, তাহলে এই সংখ্যা 2টাকে গুণ করব এবং মাথার উপরে, এই গুণফলের মাথার উপরে পাওয়ার দিব 1/, যতগুলো সংখ্যার গুণ করছি ততটা, 1/2। যদি আমি 3টা সংখ্যা গুণ করতাম তাহলে 1/3 দিতাম, যদি আমি 10টা সংখ্যা গুণ করতাম 1/10 দিতাম। এটাই হচ্ছে জিওমেট্রিক মিন। এখন এটার আনসার আমরা কিন্তু বের করে ফেলতে পারি। x এবং x কাটা গেলে 1 টু দি পাওয়ার হাফ, 1 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √/1, পাওয়ার হাফ মানে রুট, তাহলে 1 এটার আনসার। তাহলে জিওমেট্রিক মিন আমার কত আসছে? 1 আসছে। সংখ্যা দুটির অ্যারিথমেটিক মিন আসছে এত, আর সংখ্যা দুটির জিওমেট্রিক মিন আসছে 1। এখন আমরা এই অসমতার যে চ্যাপ্টারের কথা আমরা বলছি ফান্ডামেন্টালে, এই অসমতার চ্যাপ্টারে আমরা একটা জিনিস জানি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমরা জানি যে এই অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন এই দুজনের সম্পর্ক হচ্ছে, অ্যারিথমেটিক মিন এটা অবশ্যই জিওমেট্রিক মিনের থেকে হয় বড় হবে নাহলে সমান হবে। এটা হচ্ছে একটা ফর্মুলা। অ্যারিথমেটিক মিন যারা পড়ছো তারা অবশ্যই এই ফর্মুলা দেখছো। অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের চেয়ে বড় হবে অথবা সমান হবে। তো আমরা তো অসমতা দিয়ে সলভ করলে আমাদের এই তীর চিহ্ন দিতে হবে। তো অ্যারিথমেটিক মিন আমাদের কত আসছে? x প্লাস 1/x ডিভাইডেড বাই 2। এটা বড় হবে কার থেকে? জিওমেট্রিক মিনের থেকে। জিওমেট্রিক মিন কত আসছে? 1। তো আমি এই 2 যদি উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে এই 2 এদিকে গুণ হয়ে গেলে আমরা পাবো x প্লাস 1/x গ্রেটার দেন অর ইকুয়াল 2। ওকে, এখন দেখো আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, আমার বোঝার সুবিধার্থে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু কত? 2। এখানে x প্লাস 1/x এর মান হয় 2 সমান হবে, নাহলে 2 এর চেয়ে বড় আসবে। যেহেতু আমাদেরকে দেওয়াই আছে x প্লাস 1/x ইকুয়াল টু 2, তো আমরা লিখবো যে ভাই দেওয়া আছে
দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 2। তো এখন এই 1 নাম্বার অসমতাটার দিকে একটু তাকাই। 1 নাম্বার অসমতাটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে এখানে দুইটা নাম্বার যোগ হয়ে 2 হচ্ছে অথবা 2 চেয়ে বড় হচ্ছে। এখন আমার দরকার দুইটা নাম্বার যোগ হয়ে 2 হওয়া, 2 এর চেয়ে বড় হওয়ার কোনো টার্গেট আমার নাই। তো এই দুইটা নাম্বার যোগ হয়ে তখনই 2 হবে যখন নাম্বার দুটোটা সেম হবে, এক্স যা হবে 1/x তাই হবে, তখন তাদের যোগফল 2 হতে পারে। আর যদি এক্স যা হয় 1/x যদি তার চেয়ে ভিন্ন হয় তাহলে আনসারটা 2 এর চেয়ে বড় হবে। খেয়াল করো আমি কি বলতে চাচ্ছি, এক্স এবং 1/x যদি সেম নাম্বার হয় তাহলে তারা যোগ হয়ে 2 হবে। আর যদি এক্স এবং 1/x যদি সেম নাম্বার না হয়, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এই নাম্বার দুটোটা কিন্তু পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার না, ঋণাত্মক নাম্বার না, এগুলো ধনাত্মক নাম্বার। তাই দুইটা ধনাত্মক নাম্বার যোগ হয়ে যদি 2 হতে চায় তাহলে সংখ্যা দুটোটা একই হলে 2 হবে। কেন দেখো, কারণ ধনাত্মক নাম্বার কারা, 1 2 3 4 5 এরাই তো। এখন দেখো 1 আর 1 যোগ হলে 2 হয় এদের মধ্যে, যদি 1 আর 2 যোগ হয় তাহলে কিন্তু আর 2 হয় না, 2 এর চেয়ে বেশি হয়ে যায়, অথবা মানে 2 আর 2 যোগ হলে 4 হয়ে যায়, অর্থাৎ এখানে পসিবিলিটিস বেশি 1 আসার। তো আমি কি বলতে চাচ্ছি, এই দুটোটা নাম্বার একই হলে 2 আসার পসিবিলিটিস আছে একটা। অন্যথায় একটা নাম্বার বড় একটা নাম্বার ছোট যদি হয়, একটা নাম্বার বড় একটা নাম্বার ছোট যদি হয় তাহলে জীবনও এটা 2 আসবে না, 2 এর চেয়ে বড় আসবে। এদিকে আমাকে দেওয়া আছে 2 আসতে হবে, মানে অসমতা থেকে 2ই আসতে হবে, যেহেতু 2 দেওয়া আছে এতে যোগফল। তাহলে আমরা একটা সিদ্ধান্ত এখানে লিখব, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা বলবো যে 1 নং অসমতাটি তখনই সমতায় আসবে, বাংলাগুলো লেখা একটু ঝামেলা, আমরা বলতেছি 1 নং অসমতাটি তখনই সমতায় আসবে। 1 নং অসমতাটি তখনই সমতায় আসবে যখন 1 নং অসমতাটি সমতায় আসবে মানে হচ্ছে সমান চিহ্নর মানটা নিবে, বড় মান আর নিবে না। যখন সমতায় আসবে যখন সংখ্যা দুটি একই হবে, সংখ্যা দুটি একই হবে। তো সংখ্যা দুটি একই হওয়া মানে কি, এক্স এবং 1/x সেম হওয়া, এক্স এবং 1/x সেম হওয়া মানে সংখ্যা দুটি একই হওয়া, একটা সংখ্যা এক্স একটা সংখ্যা 1/x, দুজন একই হওয়া মানে কি সমান হওয়া। বা আমরা এক্সকে দিকে গুণ করে দিলে আমরা পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, বা আমরা রুট করে দিলে আমরা পাবো এক্স ইকুয়াল টু 1। এখন তুমি বলবো এক্স ইকুয়াল টু তো +-1 আসবে, আমি তো বললামই এখানে সংখ্যা দুটোটা আমরা পজিটিভ নাম্বার নিছি, তাহলে এই এক্স এটা যেটা তার নেগেটিভ মান আমার এখানে আসার কোনো মানে এনে কোনো লাভ নাই। তো এক্স ইকুয়াল টু যখন 1 পাইছি, এই 1 এখন প্রদত্ত রাশিতে বসাই দিব, তাহলে আমরা বলবো যে ভাই প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং 1 স্কোয়ার প্লাস 1/, এর মধ্যে তোমার বোঝার কথা 1 + 1 = 2। বেশ, অর্থাৎ আমরা অসমতার সাহায্যে এক্স এর একটা মান পেয়ে গেছি, সেই এক্স এর মান এখানে বসাই দিছে, তো আমাদের আবার সেই সেম আনসার চলে আসছে। এবার আমরা আরেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। নেক্সট পদ্ধতিটা তুমি যদি জানতে চাও তাহলে যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং পরিসংখ্যান এই সাবজেক্টগুলোতে যারা অনার্স করতেছো, তোমাদের জানতে হবে যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের লিনিয়ার পার্টের কেইলি হ্যামিল্টন উপপাদ্য নামে একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা জানতে হবে। আমার অনার্সের যে চ্যানেল আছে স্টাডি উইথ নীল, ওটাতে কেইলি হ্যামিল্টন উপপাদ্যটা কিন্তু ফ্রিতে দেওয়া আছে, মানে ফ্রি ভিডিও হিসেবে আছে, তুমি চাইলে কেইলি হ্যামিল্টন উপপাদ্যটা কিন্তু সেখান থেকে বুঝে নিতে পারো। তো এখনের পদ্ধতিটার বেসিক নাম হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি বা কেইলি হ্যামিল্টন উপপাদ্য পদ্ধতি। তো এখনের পদ্ধতিটা কিন্তু খুবই জটিল পদ্ধতি, এটা সহজে মানে খুব সহজে সমাধান দিবে না, কারণ ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে হবে। তো ম্যাট্রিক্সের কিছু আলাদা রুলস আছে, ম্যাট্রিক্সের আনসারের আলাদা কোয়ালিটি আছে, কম্পেয়ার করতে হবে ম্যাট্রিক্সের সাথে। তো এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি। তো ম্যাট্রিক্সের অনেক পদ্ধতি আছে। ম্যাট্রিক্স পদ্ধতি আমি যদি বলি যে টোটাল 9টা পদ্ধতি আছে বলছিলাম, ওই 9টা পদ্ধতির মধ্যে আমরা ইতিমধ্যে 5টা পদ্ধতি দেখে ফেলছি। 4টা পদ্ধতি এসএসসি লেভেলের জন্য, 5 নাম্বার পদ্ধতি আমরা একটু আগে দেখছি অসমতার জন্য, আর 4টা পদ্ধতি যেগুলো আছে 4টা পদ্ধতি ম্যাট্রিক্স পদ্ধতি। অর্থাৎ এখন আমরা যে ম্যাট্রিক্স পদ্ধতি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে করব। কেইলি হ্যামিল্টন উপপাদ্য। কেইলি হ্যামিল্টন উপপাদ্য পড়ানো হয় অনার্স ফার্স্ট ইয়ারে, যারা মেজরে পড়ে তাদের লিনিয়ার অ্যালজেব্রাতে লাস্টের অধ্যায়ে, এবং যারা নন মেজরে আছে অর্থাৎ যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং পরিসংখ্যান নিয়ে অনার্স করতেছে
তাদের নন মেজর যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আছে সেটাতেই এই উপপাদ্যটা দেওয়া আছে। তো আমরা স্টার্ট করতেছি কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে কীভাবে এটাকে সলভ করব। তো আমরা বললাম যে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স প্লাস 1/x ইটস ইকুয়াল টু হচ্ছে 2। আমরা এটাকে একটা সমীকরণে আনবো। কেইলি হ্যামিল্টন উপপাদ্যের মেইন কনসেপ্ট হচ্ছে এটাকে একটা আমাদেরকে এই প্রবলেমটাকে একটা সমীকরণে প্রকাশ করতে হবে। ওকে, তো দেওয়া আছে এটাকে সমীকরণে প্রকাশ করতে হবে। তো আমি এটাকে সমীকরণ বানানোর জন্য লসাগু করলাম। লসাগু করলে এক্স পাইলাম এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2, বা আমি এক্স যদি দিকে গুণ করে দিই তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু টোয়াইজ এক্স যদি পক্ষান্তর করে দিই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স প্লাস 1 ইটস ইকুয়াল টু 0। আমি এই সমীকরণটাকে একটা নাম্বার দিব। এটা আমাদেরকে যা দেওয়া আছে তার থেকে, অর্থাৎ এটা দেওয়া আছে মানে এটাই দেওয়া আছে। ওকে, তো এখন আমাদের কেইলি হ্যামিল্টন সাহেব বলছে কি, কেইলি হ্যামিল্টন সাহেব একটা সিঙ্গেল কথা বলছে যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বভাবই সমীকরণকে সিদ্ধ করে। আমি একটু কেইলি হ্যামিল্টন পদটা লিখে দিই। কি বলছে? প্রত্যেক, খুবই সিম্পল কথা, প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স, একটু লেখা খুবই বিশ্রী আমার, প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বভাবে সমীকরণকে সিদ্ধ করে, স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে। প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে। এখন আমি যদি কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে প্রুফ করতে চাই তাহলে আমার একটা সুইটেবল বর্গাকার ম্যাট্রিক্স খুঁজে বের করতে হবে। তা আমাদের প্রথমে শিখতে হবে কিভাবে সুইটেবল বর্গাকার ম্যাট্রিক্স খুঁজে বের করা হয়। দেখো, আমরা যারা অনার্সে পড়ছো তোমরা কখনো এই কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে এই ধরনের প্রশ্নকে সলভ করার প্রশ্ন তোমাদের কখনো আসে নাই। তো সেই কারণে তোমাদের অনেক কিছু শেখার বাকি রয়ে গেছে। অর্থাৎ তোমাদের বইয়ে খুবই লিমিটেড পড়ালেখা দিছে। বাংলাদেশের সিস্টেমে এমন, এখানে তোমাকে আসলে ডিটেলসে শেখানো হবে। তোমার যদি পার্সোনালি যদি ক্ষুধা থাকে, ম্যাথমেটিক্সের প্রতি তোমার যদি আকর্ষণ থাকে, তাহলে তুমি নিজে নিজে ঘুরে বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন রাইটারের বই পড়ে শিখতে পারো। আর না শিখলে তোমার মানে আল্লাহর ওয়াস্তে যেটুকু পাওয়া যায় সেইটুকু পড়ে আমাদেরকে মানে লাইফটা পার করে দিতে হয় আর কি, কিচ্ছু করার নেই আসলে। তো আমরা একটু বলতেছি যে এটার জন্য আমি একটু উপযুক্ত ম্যাট্রিক্স বের করবো সমীকরণের জন্য। আমরা বলবো যে এই সমীকরণের জন্য, এখন যে সমীকরণটা, সেই সমীকরণের জন্য একটা উপযুক্ত ম্যাট্রিক্স বের করবো। সমীকরণের জন্য উপযুক্ত 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স। যেহেতু তুমি অনার্সে পড়তেছো সেহেতু তুমি ম্যাট্রিক্স চেনো, ক্রমের ম্যাট্রিক্স নির্বাচন করতে হবে আমাদেরকে। এই সমীকরণের জন্য উপযুক্ত 2 গুণ 2 কেন? কারণ এটা স্কোয়ার সমীকরণ। কিউব হলে 3 গুণ 3, টু দি পাওয়ার 4 থাকলে 4 গুণ 4 লাগতো আমার। ওকে, তাহলে 2 গুণ 2 ক্রমের একটা ম্যাট্রিক্স এ ধরলাম। তাহলে সেই এ সমান কত হবে? দেখো, সেই এ সমান হবে যে, ম্যাট্রিক্স এভাবে চিহ্ন দেয়, 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স, সেই এ সমান হবে যে 2 -1 1 0। এখন নিশ্চয়ই প্রশ্ন রাখবে যে ভাই আপনি দরবেশের মতো হঠাৎ করে এই জিনিসটা নিয়ে আসলেন কীভাবে, যে এই ইকুয়ালটা এত, এই ম্যাট্রিক্সটাই হবে, এই ম্যাট্রিক্সটা আর অন্য কেউ হবে না? হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা কিন্তু কোনো ম্যাজিক্যাল পদ্ধতিতে আসে না, এটার একটা নাম আছে। এটা হচ্ছে কম্পেনিয়ন ম্যাট্রিক্স। আমি নাম লিখে দিচ্ছি, কম্পেনিয়ন ম্যাট্রিক্স। আমরা যদি এই প্রবলেম সলভ করতে চাই তাহলে এই যে একটা ম্যাট্রিক্স, এই প্রবলেমটাকে ম্যাট্রিক্সে ট্রান্সফার করব। কেইলি হ্যামিল্টন উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য ম্যাট্রিক্সে চলে যাব। সে ম্যাট্রিক্সে চলে গিয়ে ম্যাট্রিক্স প্রবলেমটাকে সলভ করলে এটার আনসার চলে আসবে। সেটা করার জন্য আমাদেরকে কম্পেনিয়ন ম্যাট্রিক্সের এই সিস্টেমটা আনতে হবে। আমাদের সিলেবাসে কম্পেনিয়ন ম্যাট্রিক্স নাই, কিছু করার নেই। ওকে, তো কম্পেনিয়ন ম্যাট্রিক্সটা কীভাবে তৈরি করতে হয় দেখো। ধরো কোনো একটা ইকুয়েশন x² - px - q ইকুয়াল টু 0, এটা কোনো একটা ইকুয়েশন। তো ওর জন্য সুইটেবল কম্পেনিয়ন ম্যাট্রিক্স হবে এই এক্স এর সহগ, মাইনাস বাদ দিয়ে এক্স এর সহগ, এই মাইনাস বাদ দিয়ে ধ্রুবক পদ, এবং এখানে 1 আর 0। মাইনাস বাদ দিয়ে এক্স এর সহগ, মাইনাস বাদ দিয়ে ধ্রুবক পদ, আর এখানে হচ্ছে 1 আর 0। ওকে, তো এখন দেখো আমাদের এই সমীকরণের দিকে থাকো। x² মাইনাস বাদ দিয়ে এক্স এর সহগ, এটাকে আমরা লিখতে পারতাম এরকম, -1 লিখতে পারতাম, 1কে -1 লিখতে পারতাম। তাহলে এই 1কে যদি -1 লিখতে পারি, তাহলে এই মাইনাস বাদ দিয়ে এই ধ্রুবক পদটা হচ্ছে -1, সেজন্য সেটা সেভাবে লিখছে 1 আর 0। এই ম্যাট্রিক্সটাই ওকে, মানে এই ম্যাট্রিক্সটার মাধ্যমেই আমরা একটা
স্বভাবী সমীকরণ পাবো, যেই সমীকরণটা হুবহু দেখতে ওর মতো। মানে মানে এত মানে ইন্টারেস্টিং যে এটা হচ্ছে সেই ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সটার স্বভাবী সমীকরণ এক্স্যাক্টলি ওর মতো হবে। আর আমি যদি স্বভাবী সমীকরণটা যদি ল্যামডা না দিয়ে এক্স দিয়ে দিই, তাহলে তো হুবহু ওর মতো হয়ে যাবে। চলো আমরা আমরা চেক করতেছি, চেক করতেছি, আমাদের টেনশন করার দরকার নেই। ধরছি যখন ইন্টারেস্টিংভাবে শেষ করব, তোমার করার ইচ্ছা আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের এসব মনে থাকার কথা। কেইলে হ্যামিলের উপপাদ্য যদি আমরা পড়ে থাকি, তাহলে এই অধ্যায়ের মূল কনসেপ্ট হচ্ছে এ হচ্ছে একটা বর্গাকার ম্যাট্রিক্স। এই বর্গাকার ম্যাট্রিক্সের স্বভাবী বহুপদী, স্বভাবী ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্স বলা হয় কাকে? যদি মনে থাকে তাহলে তো ভালো, মনে না থাকলে আমি মনে করে দিচ্ছি। এর স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে, এর স্বভাবী ম্যাট্রিক্স আমি ওটার মাথায় নেই, এ মাইনাস ল্যামডা আই, এটাকে বলা হয় যে এ এর স্বভাবী ম্যাট্রিক্স। এর স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে এ মাইনাস ল্যামডা আই। এর স্বভাবী বহুপদী হচ্ছে, এর স্বভাবী বহুপদী হচ্ছে এই এ মাইনাস ল্যামডা আই ম্যাট্রিক্সের নির্ণায়ক, এ মাইনাস ল্যামডা আই ম্যাট্রিক্সের নির্ণায়ক। আর এর স্বভাবী সমীকরণ হচ্ছে এ মাইনাস ল্যামডা আই এই ম্যাট্রিক্স ইকুয়াল টু জিরো, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ইকুয়াল টু জিরো। আমাদের এখন এই স্বভাবী সমীকরণটা বের করতে হবে, কারণ প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে, কিন্তু আমরা এখনো পর্যন্ত স্বভাবী সমীকরণ পাচ্ছি না, আমরা এখনো স্বভাবী সমীকরণ পাই নাই। এবং আমি বলছি কি, এই ম্যাট্রিক্সের স্বভাবী সমীকরণ হুবহু ওর মতো হবে। হুবহু ওর মতো না হলে এই ম্যাট্রিক্স আমরা ভুল নির্বাচন করছি, সুইটেবল না এটা। ওকে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে, আমি এই লাইনগুলো মুছতে চাচ্ছি না, তো আমি এই একটু এখানে মুছে, এখানে মুছে, এই জায়গায় মুছে, এখানেই ছোট করে করি জায়গাগুলো, মানে ওইয়া করার দরকার নেই, লস করার দরকার নেই, আমাদের অনেক ইম্পর্টেন্ট। তাহলে এর স্বভাবী ম্যাট্রিক্স বের করি, তাহলে বলবো এর সংক্ষেপে লিখতেছি, স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে এ মাইনাস ল্যামডা আই। ওকে, তাহলে আমাদের এ কত? 2 মাইনাস 1 1 0, 2 মাইনাস 1 1 0, জানি না তোমাদের এত ধৈর্য আছে কিনা। তারপর মাইনাস ল্যামডা আই মানে হচ্ছে একক ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 1, এটাই হচ্ছে আই। এদের দুজনকে গুণ করে, মানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ করতে হবে। তো আমি এই ল্যামডাকে যদি এখানে গুণ করে দিই, আমি এখানে মুছে করতেছি, ল্যামডাকে যদি গুণ করে দিই, তাহলে এই ল্যামডাকে ল্যামডা হয়ে যাবে। ল্যামডা যখন ওর সাথে গুণ হবে জিরো, ওর সাথে গুণ হবে জিরো, এই ওয়ানের সাথে গুণ হলে ল্যামডাকে ল্যামডা হয়ে যাবে। এবার ওর থেকে ওকে বিয়োগ, মানে হচ্ছে প্রথম উপাদান থেকে প্রথম উপাদান বিয়োগ, দ্বিতীয় উপাদান থেকে দ্বিতীয় উপাদান বিয়োগ, এরকম করে বিয়োগ করে একটা আনসার। এটা মুছতে চাই না আমি, তাহলে 2 মাইনাস, আমি আরও এখানে লিখি, আনসারটা এখানে আসুক। 2 মাইনাস ল্যামডা, 2 মাইনাস ল্যামডা, মাইনাস 1 থেকে 0 চলে গেলে মাইনাস 1ই থাকবে, 1 মাইনাস 0 তার মানে 1 থাকবে, 0 মাইনাস ল্যামডা মানে মাইনাস ল্যামডা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এটার কি স্বভাবী ম্যাট্রিক্স, এর স্বভাবী ম্যাট্রিক্স, এই এ যে নির্বাচন করছি তার স্বভাবী ম্যাট্রিক্স। এবার এর স্বভাবী বহুপদী বের করবো, তাহলে আমরা বলবো এর স্বভাবী বহুপদী হচ্ছে এ মাইনাস ল্যামডা আই এর নির্ণায়ক। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কেমন হবে? এত প্লাস চিহ্ন দিয়ে প্রথমটা লিখবো 2 মাইনাস ল্যামডা, প্লাস চিহ্ন শুরুতে না দিলেও চলে, তা মানে এই কোণাগুণ আর কি, এই কোণাগুণ মাইনাস ল্যামডা, আর একটা মাইনাস চিহ্ন হয়ে এই কোণাগুণ, তাহলে -1 × 1। তাহলে 2 যদি গুণ হয় তাহলে -2 ল্যামডা পাচ্ছি, মাইনাস ল্যামডা গুণ হলে মাইনাস ল্যামডা স্কোয়ার পাচ্ছি, -1 এসে +1 পাচ্ছি। এই দেখো -1 এসে প্লাস হবে, +1 পাচ্ছে। এই দেখো ল্যামডা স্কোয়ারকে আমি সামনে রাখলাম, -2 ল্যামডাকে আমরা পরে রাখলাম, +1কে রাখলাম। ওকে, এবার এই ম্যাট্রিক্সের স্বভাবী সমীকরণ নির্ণয় করবো, এত ইকুয়াল টু 0। তাহলে সুতরাং এর স্বভাবী সমীকরণ আমি কিন্তু বলছি এর স্বভাবী সমীকরণ কিন্তু ওর মতোই আসবে, এক্স্যাক্টলি ওর মতো। স্বভাবী সমীকরণ হচ্ছে যে এ মাইনাস ল্যামডা আই এর নির্ণায়ক ইটস ইকুয়াল টু 0। তো এ মাইনাস ল্যামডা আই এর নির্ণায়ক মানে তো এটা, অর্থাৎ ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা +1 ইটস ইকুয়াল টু 0। এবং ওর দিকে তাকাও, জাস্ট এখানে আমি স্বভাবী ম্যাট্রিক্স বের করার সময় যে স্কেলারটা ধরছি সেই স্কেলারটা ল্যামডা ছিল, আর এখানে ওই স্কেলারটা এক্স।
অর্থাৎ আমি যদি এখানে সবাই ম্যাট্রিক্স বের করার সময় এই ল্যামডা না ধরে তাকে এক্স ধরতাম, তাহলে এই সমীকরণটা হুবহু এই সমীকরণটাই চলে আসতো। এটা হচ্ছে এটা আমাকে প্রমাণ করে যে আমরা যে ম্যাট্রিক্সটা ধরছি সেই ম্যাট্রিক্সটা এই প্রবলেমের জন্য উপযুক্ত ম্যাট্রিক্স। ওকে, আরও থাকতে পারে, আরও উপযুক্ত ম্যাট্রিক্স থাকতে পারে। ওকে, আপাতত আমরা মানে কেইলি হ্যামিল্টনের মাধ্যমে করতেছি, তো সেভাবেই করছি, কম্পেনিয়ন ম্যাট্রিক্সের মাধ্যমে তৈরি করছি। এটা আমার দরকার, সেজন্য আমি এটা এখানে রেখে দিচ্ছি, বাকিগুলো মুছে ফেললাম। ওকে, এখন আমি বলবো যে এই লাইনটা বলবো, প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। এবার আমরা বলবো যে কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে আমরা পাই যে আমরা জানি যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স, একটু লিখি, প্রত্যেক মানে কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে আমরা জানি যে প্রত্যেক বর্গাকার, আমি সংক্ষেপে লিখি কারণ এটা তো আমি আগেও লিখছিলাম, বর্গাকার ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। তো আমাদের যে বর্গাকার ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণ থিটা, তাহলে সে এটাকে সিদ্ধ করবে। সুতরাং সিদ্ধ করা মানে কি, ল্যামডা এর জায়গায় এ বসাই দিতে পারবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2a প্লাস ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী এই ওয়ানটা কিন্তু এখানে ওয়ান থাকার কথা না, এটা আই হয়ে যাওয়ার কথা। আমি মনে হয় কিছু একটা ভুল করছি, আমি একটা মিস্টেক করে ফেলছি, সরি, এখানে না, এখানে আই হবে না, এখানে আই হবে প্লাস আই, ইটস ইকুয়াল টু 0। নিশ্চয়ই মনে আছে পড়ালেখাগুলো। যখন আমি ম্যাট্রিক্স দিয়ে কনভার্ট করব তখন প্রত্যেকটা পদ ম্যাট্রিক্স হয়ে যাবে। এখানে এটা হচ্ছে স্বাভাবিক সমীকরণ, তো এটি স্কেলার, ল্যামডা স্কেলার, সেজন্য এখানে ল্যামডার জন্য 1 ঠিকই আছে। কিন্তু যখন আমরা স্বাভাবিক সমীকরণকে ওই ম্যাট্রিক্স দ্বারা ট্রান্সফর্ম করে ফেলবো, তখন কিন্তু এই ধ্রুবক পদ 1 মানে আই, 2 মানে 2i, 3 মানে 3i এভাবে করে লিখতে হয়, এভাবে করে হয়ে যায় এগুলা। তাহলে এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম আপাতত। এবার আমি এটার উভয় পক্ষে এ ইনভার্স গুণ করব। এটাকে যদি এ ইনভার্স দিয়ে গুণ করি ওর একটা এ কমে যাবে, এটা যদি এ ইনভার্স দিয়ে গুণ করি ওর এখানে খালি 2 হয়ে যাবে, ওকে যদি এ ইনভার্স দিয়ে গুণ করি তাহলে এখানে এ ইনভার্স চলে আসবে ইকুয়াল টু 0, এ ইনভার্স 1 হয়ে যাবে। কি বললাম, ওকে এ ইনভার্স মানে কি, বিপরীত ম্যাট্রিক্স গুণ করা। একটা মেইন ম্যাট্রিক্স একটা বিপরীত ম্যাট্রিক্স গুণ হইলে তাদের মধ্যে কাটাকাটি যাইলে যা হয় তা হয়, তাহলে ওর মধ্যে গুণ হইলে ও কাটাকাটি গেছে, ওর মধ্যে গুণ হলে এটা চলে যাবে, এটা চলে গিয়ে কিন্তু আই হবে, এটা চলে গিয়ে আই হবে, 2i হবে, এটা 2i। আমি একটু বুঝাই দিই, এ এবং এ ইনভার্স যদি গুণ করে তাহলে একক ম্যাট্রিক্স পাওয়া যাবে। ঠিক যেমন 2 × 1/2 গুণ করলে 1 পাওয়া যায়, মানে একক পাওয়া যায়। কোনো একটা সংখ্যাকে তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করলে একক পাওয়া যায়, কোন একটা ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে একক পাওয়া যায়। তো ম্যাট্রিক্সের একক হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যার কারণে এ এর সাথে এ ইনভার্স যখন গুণ হয়েছে তখন সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া গেছে, a - 2i ইকুয়াল টু এ ইনভার্স 1। এখন এটাকে আমি এভাবে লিখি, a প্লাস এ ইনভার্স 1 ইকুয়াল টু হচ্ছে 2i। এই যে এখানে যেটা x প্লাস 1/x ইকুয়াল টু 2, এখানে সেটা a প্লাস 1/a বা a ইনভার্স ইকুয়াল টু 2i। এখানে 2, এখানে 2i, এটা স্কেলার, এটা ম্যাট্রিক্স হওয়ার কারণে 2 সাথে i চলে আসছে, এটা স্কেলার হওয়ার কারণে তার সাথে 2 আছে, অর্থাৎ এটা কম্পেয়ার করলে এখানে যেটা দেওয়া আছে ম্যাট্রিক্সে আমরা সেটা পাইছি। ওকে, এবার আমরা আরেকটু এগিয়ে যাব, এইটাকে আমি একটু সমীকরণ দিব, এটা 4 নম্বর সমীকরণ, এবং আরও এগিয়ে যাব, এটার সাথে আমি আবার এ ইনভার্স গুণ করে দিব। তো ওর সাথে যদি এ ইনভার্স গুণ করি, এ আর এ ইনভার্স গুণ হয়ে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওর সাথে এ ইনভার্স গুণ করলে ও হয়ে যাবে এ ইনভার্স 2, আর ওর সাথে এ ইনভার্স গুণ করলে ও হয়ে যাবে 2a ইনভার্স, এরকম হয়ে যাবে। ওকে, তো আমি এ ইনভার্স 2 সমান বের করতে যাচ্ছি এখান থেকে, এ ইনভার্স 2 ইকুয়াল টু আমরা পাবো 2a ইনভার্স মাইনাস আই, 2a ইনভার্স মাইনাস আই। এটাকে আমি একটা সমীকরণ দিতে যাচ্ছি, 5 নম্বর সমীকরণ। ওকে, আবার 3 নম্বর থেকে আমি আরেকটা লাইন পেতে পারি, 3 নম্বর থেকে আমি একটা লাইন বের করতে যাচ্ছি, 3 নং হতে পাই। আমি জানি না তোমাদের আসলে এত ধৈর্য সৃষ্টিকর্তা দিছে কিনা, তারপরেও ধৈর্য ধরলে অবশ্যই মজা আছে, সবুরে মেওয়া ফলে বলে। তাহলে 3 নং সমীকরণ হতে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2a প্লাস i ইটস ইকুয়াল টু 0, বা আমি এখান থেকে a স্কোয়ার বের করে নেব, এখানে a ইনভার্স 2 পাইছি, এখানে a স্কোয়ার পাবো, a স্কোয়ার ইকুয়াল টু 2a মাইনাস আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এটাকে আমি দিব 6 নম্বর সমীকরণ। এবার আমি করব কি, এটা থেকে এটাকে বিয়োগ করে দিব, যোগ করে দিব, সরি। এই দেখো, এই এ স্কোয়ার এখানে এক্স স্কোয়ারের মতো, এ ইনভার্স 2 এখানে 1/x স্কোয়ারের মতো, তো এই জন্য আমরা এটা বের করছি। এই দুজনকে এবার আমরা যোগ করে দিলে আমরা একটা কম্প্যারিজন করতে পারবো যে ম্যাট্রিক্সে এটা আসছে, সুতরাং স্কেলারে
এটা আসবে, এরকম একটা কম্পারিজন আমাদেরকে আনসার দিয়ে দেবে। তো আমরা বলবো যে 5 যোগ 6, তাহলে এ ইনভার্স 2 আর এর স্কোয়ার যদি যোগ করি তাহলে আমরা পাবো যে এ স্কোয়ার প্লাস এ ইনভার্স 2 ইকুয়ালের ওই পাশের যোগটার অবস্থা দেখি একটু, এই আই এর আগে মাইনাস, এই আই এর আগে মাইনাস, তাহলে হবে যে 2i মাইনাস 2i। ওকে, আর এই 2a ইনভার্স আর এই 2a ইনভার্স আর হচ্ছে 2a পাইলাম। ওকে ওকে, তাহলে এখানে এবার আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমরা পাবো a প্লাস এ ইনভার্স 1 মাইনাস 2i। এখন এই দেখো, এই যে a প্লাস এ ইনভার্স 1 ইকুয়াল টু 2i পেয়েছিলাম, যার কারণে আমরা এখানে 2 এর জায়গায় থাকবে ইন্টু a প্লাস এ ইনভার্স 1 এর বদলে 2i লিখে দিতে পারতেছি, মাইনাস 2i আগের থেকে আছে, এটা 2 দুগুণে 4i মাইনাস এটা হচ্ছে 2i, বিয়োগ করলে আমরা পাবো 2i। এখন দেখো a স্কোয়ার প্লাস এ ইনভার্স 2 এটা হচ্ছে ওর মতো, এবং এই 2i হচ্ছে এটার আনসার যে 2 সেটা মিন করতেছে, অর্থাৎ ম্যাট্রিক্সে 2i আসছে। আর সেই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কার? এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই আমাদের যে প্রবলেম দিয়েছে সেই প্রবলেমের এক্সের মতো একটা জিনিস, অর্থাৎ এখানে যেটা এক্স এখানে সেটা এ। ম্যাট্রিক্সে আমরা এ হিসেবে যাকে নিছি, স্কেলারে সেটা এক্স হিসেবে ডিমান্ড করতেছে। তো এখানে যেটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, ম্যাট্রিক্সে সেটা এ স্কোয়ার প্লাস এ ইনভার্স 2, এ স্কোয়ার প্লাস এ ইনভার্স 2। তাহলে এখন এটার থেকে আমরা কিছু বাংলা বর্ণনা করব। আমরা বাংলা বর্ণনাটা বলে দিচ্ছি, যে বলবো যে সুতরাং এখানে দেখা যায় যে এটা নির্দেশ করে যে মানে এটা মূল চলক এক্স এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি একটু বলেই দিই, তাহলে আমরা বলবো যে এটাকে 7 নম্বর সমীকরণ দিই। 7 নম্বর আমরা বলবো 7 নং নির্দেশ করে, 7 নং নির্দেশ পড়াচ্ছি যখন ভালো হবে পরে নির্দেশ করে, 7 নং নির্দেশ করে যে 7 নং নির্দেশ করে যে 7 নং নির্দেশ করে যে এর সাথে মানে 7 নং এর সাথে আর কি, এর সাথে সামঞ্জস্যপূর্ণ মূল স্কেলার চলক এক্স এর জন্য সম্পর্কটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইনভার্স 2 ইটস ইকুয়াল টু 2, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইটস ইকুয়াল টু 2। তো আমি জানি যে এইসব কঠিন পদ্ধতিতে কেউ কখনো যাবে না, তারপরও আমি আর একটা উদ্দেশ্য ছিল যে আমরা কেইলে হ্যামিল্টন উপপাদ্য দিয়ে আসলে বাস্তবে কী করতে পারি, বা এরা আসলে আমাদের জীবনে আসছে কেন, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা। আমরা জানি না যে আমরা অনার্স লেভেলে ম্যাথ কেন পড়তেছি, বা আসলে আমাদের মানে সিলেবাসটাও এরকম যে আমাদেরকে জানতে দেওয়া হয় না যে আমরা ম্যাথগুলো কেন করতেছি। আমরা শুধুমাত্র ম্যাথগুলো করি পরীক্ষায় নাম্বার পাওয়ার আশায়, আমাদের মনে রাখতে পারলে পরীক্ষায় নাম্বার চলে আসবে, এইটুকুই আমাদের উদ্দেশ্য। বাংলাদেশের সিস্টেম অনুযায়ী, এডুকেশনাল সিস্টেম অনুযায়ী এর চেয়ে বেশি উদ্দেশ্য থাকার কোনো মানে হয় না। যেমন মানে চিন্তা করে দেখো, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, অনেক কিছু জানে, অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু আলটিমেটলি দেখবা কোনো ব্যাংকে চাকরি করতেছে, কোনো একটা স্কুলে জব করতেছে, কোনো একটা কলেজে চাকরি, অর্থাৎ সে যে পরিমাণ জানে সেই পরিমাণ কোথাও যে দেখাবে, কোথাও যে শিখাবে, সেই সেক্টরে সে কিন্তু যাইতে পারে নাই। কেন পারে নাই? কারণ হচ্ছে এখানে ম্যাথ মানে হাই লেভেল ম্যাথ বেশি জানলেই যে তুমি ভালো সেক্টরে যেতে পারতেছো তা কিন্তু না। এটা হাই লেভেল ম্যাথের চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে তোমার এসএসসি এইচএসসির ইন্টারমিডিয়েট লেভেলের ম্যাথ করে বিসিএস পরীক্ষা দিয়ে একটা বিসিএসের চাকরি ধরা। মানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের, যে আমরা ম্যাথমেটিক্সে হাই লেভেল পড়ালেখা না করে তার চেয়ে ভালো আমরা পাটিগণিত করি, আমরা যে বীজগণিতে যে স্বাভাবিক যে নবম দশম শ্রেণীর যে বীজগণিত এগুলো সলভ করি, এগুলোতে আমরা বেশি সময় দিই, এগুলো আমরা দ্রুত করার চেষ্টা করি, তাহলে আমাদের এমসিকিউ সলভ করতে পারবো। এই যে আমাদের মানে চাকরি পাওয়ার জন্য সিলেবাসের যে সংকীর্ণতা, এই সংকীর্ণতা আবার কিন্তু সেটা ডিমান্ড অনেক বেশি, মানে এটার সম্মান এমন একটা জায়গায় যে তুমি এইসব ম্যাথ করে যে সম্মান পাচ্ছ, তোমার কোন ঠেকা পড়ছে যে তুমি বসে এই হাই লেভেল ম্যাথগুলো নিয়ে চর্চা করবা, প্র্যাকটিস করবা, আর এগুলোর পিছনে তুমি দৌড়াইয়া সময় নষ্ট করবা। তো সেজন্য আলটিমেটলি আমাদের এগুলো শেখা হয় না, আমরা টিচাররাও সেগুলো শিখাই না, সেগুলো তাদেরকে জানতেই দিই না। এই জন্যই দিই না, এটা ভুল বোঝার কিছু নেই, কারণ আলটিমেটলি তুমি হাফ ছেড়ে দিবা, যেটুকু সিলেবাস তোমাকে পড়াচ্ছে সেইটুকু পড়তেই তোমার হিমশিম খেয়ে যাচ্ছ। কেন? কারণ তুমি সারা বছর টিউশন করবা ভাই, তুমি পরীক্ষার আগে রুটিন যখন পাবলিশড হবে তখন তুমি বই কিনবা, এর আগে বই কিনবা না। তো তুমি রুটিন পাবলিশড হইলে বই কিনবা, তো তোমার এই হাই লেভেল পড়ালেখা
জানার কোনো সুযোগ তোমার আছে। যেই তোমার পরীক্ষাটা শেষ হবে তুমি আবার দৌড় দিবা টিউশনে, তুমি টিউশন করতে থাকবা দিনরাত। আমি দোষ ধরতেছি না যে টিউশন করতে থাকবে, আমরাও করছি, আমরা বাধ্য হয়েছি, কারণ হচ্ছে আমাদের অভাব আছে, আমাদের লাগবে টিউশন। তো যে কারণে তুমি যদি একটা পেতে চাও আরেকটা তো তোমার হাতছাড়া হবেই। তো আমাদের হাত ভর্তি টিউশনের টাকা আসতেছে আর আমরা এডুকেশন থেকে দূরে সরে যাচ্ছি, আমরা শিক্ষার যে আনন্দ সেটা পাচ্ছি না। কিছু করার নেই, ভালো থাকাই হচ্ছে সবার উদ্দেশ্য, তো আমরা এইভাবে ভালো আছি, তো সুতরাং দিন চলে যাচ্ছে। তো যাই হোক, আমি আশা করব যে তোমরা বুঝতে পারছো যে এই হাই লেভেল যে ট্রিক্সগুলো এগুলো অনেক কঠিন। এরপরে আমি আরও 3টা মেথডে তোমাদেরকে করাই দিতে পারতাম, আরও 3টা মেথডগুলোর নাম আমি অ্যাটলিস্ট বলে দিই, যে এগুলো আমি ধারাবাহিকভাবে যদি কোনোদিন আমার ভালো লাগে, এরকম সময় সুযোগ হয়, আমার মানে ইচ্ছা জাগে, তো আমি এই মেথডগুলো তোমাদেরকে করাই দেবো। আপাতত আমি মেথডগুলো তোমাদেরকে বলে দিই, তোমরা যেন বিভিন্ন রাইটারের বই থেকে মেথডগুলো কপি করতে পারো বা দেখতে পারো। একটা হচ্ছে স্পেকট্রাল থিওরাম। এই থিওরামটা ফিজিক্সে বেশি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে এটা মনে হয় ফাংশনাল অ্যানালাইসিসের একটা থিওরাম। তারপর হচ্ছে জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, এই মেথডও করা যায়। এবং আরেকটা হচ্ছে সিলভেস্টার্স ডিটারমিনেন্ট থিওরাম। এটা আমার পছন্দের, এই সিলভেস্টার ডিটারমিনেন্ট থিওরাম এটা আমার বেশি পছন্দের। মানে ও খুব দ্রুত, খুব সহজে, অল্প সময়ে, এই কেইলি হ্যামিল্টনের মধ্যে এত ঝামেলা তার মধ্যে নেই, সে খুবই কম সময়ে সহজে এই প্রবলেমগুলোকে সলভ করে দেয়। সেজন্য এই পদ্ধতিটা আমার পছন্দ। যদি কখনো ভালো লাগে, যদি কখনো মন চায়, আমি এই পদ্ধতিটাও একদিন আলোচনা করে দেবো। এগুলো যদি ভালো লাগে আলোচনা করে দেবো, এগুলো অনেক বড় বড় মেথড, মানে এই কেইলি হ্যামিল্টনের চেয়ে ছোটো, কিন্তু এতটা মানে ইন্টারেস্টিং না আর কি। ইন্টারেস্টিং না যে দেখতেছই তো, এত লেখাপড়া কেউ করতে চায় না, দেখা যাবে যে কেউ দেখবেই না, আসলে দেখতেই চাইবে না। তো যাই হোক, আগামী কোনো ক্লাসে আমরা এই থিওরাম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকে, ধন্যবাদ সবাইকে।